আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম জানাচ্ছি আর্তুগুল গাজী বাংলা সিজন 4-এর পর্ব 38-এ। এই পর্বের শুরুতে দেখা যায় কোনিয়ার মহলে সুলতান আলাউদ্দিন তার এক সৈন্যকে ডেকে জিজ্ঞাসা করছে যুদ্ধের প্রস্তুতি কেমন চলছে। তখন সেই সিপাহী বলে যুদ্ধের সকল প্রস্তুতি যথাযথভাবে গ্রহণ করা হচ্ছে, আর মানজিনি তৈরি করার কাজও শীঘ্রই শেষ হয়ে যাবে। এরপর সুলতান সেই সিপাহীকে একটি চিঠি দিয়ে বলে এটা আলাই শহরে মাহপরি খাতুনের কাছে পৌঁছে দাও। আমি যুদ্ধে রওনা করার আগে মাহপরি খাতুন আমার ছেলে গিয়াসুদ্দিনকে নিয়ে এখানে আসতে হবে। শীঘ্রই আর্তুগুল সর্দারও এখানে পৌঁছে যাবেন। তাদের দুজনের সাথে ও আর্তুগুল সর্দারের সাথে আমার জরুরি কথা বলার আছে। এরপর সেই সিপাহী বলে যুদ্ধে রওনা করার আগে শহরের আলেম ওলামা ও শিল্পীগণ আপনার সাথে দেখা করতে চান। তখন সুলতান বলে ডেকে নাও তাদের সবাইকে। যুদ্ধে রওনা করার পূর্বে হাতিয়ার প্রস্তুত করার সাথে সাথে অন্তরকেও প্রস্তুত করা উচিত। এরপর কারাজাইসার কেল্লার দৃশ্য সামনে আসে। সেখানে দেখা যায় সর্দার আর্তুগুল তার সাথীদের নিয়ে হাইমা খানমের জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। সেখানে আর্তুগ সাহেব বলে হাইমা খানমের অবস্থা বেশি ভালো মনে হচ্ছে না। আমি নিজের সাধ্যমতো চেষ্টা করছি, দয়া করে আপনারা সবাই বাহিরে চলে যান। আর্তুগুল বলে হে আল্লাহ, আপনি অসুস্থকে সুস্থতা দানকারী, আপনি আমার মাকে সুস্থ করে দিন। এদিকে কুনিয়ার মহলে আমির সাদাতিনকে দেখা যায় একটি বাক্সের মধ্যে কামান বসিয়ে কারো জন্য ফাঁদ তৈরি করছে। এমন সময় সিপাহী গুপ্তু সেখানে এসে উপস্থিত হয়। গুপ্তু বলে যেটা আমি শুনেছি সেটা কি সত্য আমির সাহেব? তখন সাদাতিন বলে হ্যাঁ, এটা সত্য। আর্তুগুল সর্দার নিজে কারাজাইসার কেল্লা জয় করেছে, আর এজন্য সুলতান সৌদ ও তার আশপাশের এলাকা আর্তুগুল সর্দারের জিম্মায় দিয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো আর্তুগুল সর্দার নিজে এখানে আসছেন গনিমতের সম্পদের 5-এর 1 অংশ নিয়ে। তখন গুপ্তু বলে এখন যদি আর্তুগুল আপনার বিষয়ে সকল সন্দেহের কথা সুলতানকে জানিয়ে দেয়? সাদাতিন বলে আর্তুগুলের এখন আমার উপর আর কোনো সন্দেহ নেই, বরং তার পরিপূর্ণ বিশ্বাস রয়েছে যে সব কিছুর পিছনে দায়ী আমি। আর এখন এখানে আসার পর সে সুলতানকে সব কিছু বলে দিবে। তখন গুপ্তু জিজ্ঞাসা করে তাহলে এখন আপনি কি করবেন? সাদাতিন পেরেশান হয়ে বলে সুলতানকে মারার জন্য এটা উপযুক্ত সময় নয় গুপ্তু, কেননা সুলতানের স্ত্রী ও সন্তান এখনও আমার নিয়ন্ত্রণে আসেনি। যদি এই মুহূর্তে সুলতানের কিছু হয়ে যায় তাহলে মহলের বাকি লোকেরা আমার মাথা কেটে মহলের দরজায় টাঙিয়ে রাখবে। এরপর সাদাতিন আরও বলে আমরা আর্তুগুলকে মারার অনেক চেষ্টা করেছি, কিন্তু এবারও যদি আমরা ব্যর্থ হই তাহলে সুলতানের হাত থেকে বাঁচার আর কোনো উপায় থাকবে না। গুপ্তু বলে এই মুহূর্তে বাঁচার একমাত্র উপায় হলো সুলতানের কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করা। সাদাতিন বলে যে কোনোভাবেই হোক সুলতানকে এটা বিশ্বাস করাতে হবে যে হানলি বাজারে তাকে যে বিষ দিয়েছে সেই ব্যক্তি মারা গেছে, আর এজন্য এখন আমাদের কাউকে বলির পাঠা বানাতে হবে, আর এই পাঠা হবে আমির নিজামুদ্দিন। আগামীকাল সে সুলতানের কাছে উপহার হিসেবে একটি বাক্স পাঠাবে। নিজামুদ্দিনের পক্ষ থেকে আসা বাক্সের সাথে তুমি এই বাক্স বদলে দিবে। আগামীকাল সুলতানের কাছে এই বাক্স পৌঁছাতে হবে। গুপ্তু জিজ্ঞাসা করে এই বাক্সে সুলতানের জন্য কি উপহার রয়েছে? সাদাতিন বলে এই বাক্সে সুলতানের জন্য এমন উপহার রয়েছে যে সর্বদা সবাই তাকে স্মরণ রাখবে। আমরা আমাদের কাজ করব আর বাকিটা মৃত্যুর ফেরেশতার উপর ছেড়ে দিব। এদিকে কেল্লায় হাইমা খানমের কক্ষের বাহিরে তুর্গুত ও বামসিকে কাঁদতে দেখা যায়। সেখানে তুর্গুত বলে যখন মঙ্গলরা আমার পিতা মাতাকে হত্যা করে ফেলেছে তখন আমরা জঙ্গলে একা হয়ে গিয়েছিলাম। সেই মুহূর্তে আর্তুগুল ভাই আমাদের জঙ্গল থেকে উঠিয়ে কাবিলায় নিয়ে গেছেন। তখন থেকে হাইমা খানম আমাদের মা এবং সুলেমান শাহ আমাদের বাবা হয়েছিলেন। বামসি বলে যদি সেই মুহূর্তে তারা না থাকতো তাহলে আমাদের কি হতো, হয়তোবা আমরা ডাকাত হয়ে যেতাম। তারা আমাদের জন্য অনেক কিছু করেছে, এখন আমরা হাইমা খানমের জন্য কি করতে পারি? তুর্গুত বলে আমাদের পক্ষে হাইমা খানমের জন্য যা করা সম্ভব আমরা তা করব। এদিকে হাইমা খানম কল্পনায় দেখে আর্তুগুল একটি বাচ্চা নিয়ে তার কাছে আসে। তখন সে আর্তুগুলকে জিজ্ঞাসা করে এই বাচ্চা কে? আর্তুগুল বলে এই বাচ্চা হলো আমার ছেলে ওসমান। এটা বলে সে ওসমানকে হাইমা খানমের কোলে দেয়। আর্তুগুল বলে এর দৃষ্টি অনেক প্রখর এবং চেহারা উজ্জ্বল। আমার ছেলে ওসমান অনেক সুন্দর। হাইমা খানম বলে নিজের বাপ দাদাদের মতো এও সাম্রাজ্যের নাম উঁচু করবে। এরপর হাইমা খানম বলে এই অস্থায়ী দুনিয়ায় আমরা আজ আছি কাল নেই। তুমি পূর্বপুরুষদের রেওয়ায়ত মতো ওসমানকে লালন পালন করবে।
আর্তুগল বলে, ওসমানের লালন পালন আমরা সবাই মিলে করব। আমি এবং আমার ভাইদের সবাইকে আপনি লালন পালন করেছেন। ওসমানের লালন পালনেও আপনার অংশীদার থাকবে মা। কল্পনা শেষে দেখা যায় হাইমা খানমের জ্ঞান ফিরে আসে। এটা দেখে সেখানে উপস্থিত সবাই আনন্দিত হয়ে যায়। এদিকে মহলে আমির সাদাতিন তার তৈরি করা ফাঁদ সিপাহী গুপ্তুকে দেখায়। তখন গুপ্তু বলে, এটা তো আপনি অনেক কাজের জিনিস তৈরি করেছেন। সাদাতিন বলে, তাহলে এখন এটার কার্যকারিতা পরীক্ষা করে দেখা উচিত। এরপর সাদাতিন একটি তীরের মাথায় বিষ লাগিয়ে নেয় পুনরায় কামান প্রস্তুত করার জন্য। গুপ্তু জিজ্ঞাসা করলে সাদাতিন বলে, এটা হুবহু সেই বিষ যেটা এর পূর্বে হানলিবাজারে সুলতানকে দেওয়া হয়েছিল। সুলতানের বিশ্বস্ত কবিরাজ এই বিষ সহজেই চিনতে পারবে, আর এভাবেই সকল দোষ আমির নিজামুদ্দিনের উপর গিয়ে পড়বে। এখন তুমি এই বাক্স নিয়ে আমির নিজামুদ্দিনের বাক্সের সাথে পাল্টে দাও। এদিকে কেল্লায় কবিরাজ আর্তুক সাহেব সবাইকে বলে, হাইমা খানম এখন ঠিক আছেন, আপনারা চিন্তিত হবেন না, কিন্তু এই মুহূর্তে তার বিশ্রামের অনেক প্রয়োজন রয়েছে। হালিমা আর্তুগুলকে বলে, আপনি সারা রাত ঘুমাননি, এখন আপনার বিশ্রাম নেওয়া প্রয়োজন, আমি মায়ের কাছে আছি। আর্তুগুল বলে, আমার চিন্তা করো না, তোমরা সবাই বিশ্রাম নাও, মায়ের পাশে আমি থাকব। এরপর দেখা যায় মারিয়া আর্তুক সাহেবকে বলে, আপনারা সবাই আমাকে অনেক ভালোবাসা এবং সম্মান দিয়েছেন। খুব অল্প সময়ের ব্যবধানে আপনাদের সবাইকে আমার আপন বলে মনে হচ্ছে। আর্তুক সাহেব বলে, তুমি অনেক ভালো মারিয়া, তুমি এটা পাওয়ার যোগ্য। মারিয়া বলে, আপনার স্ত্রী হওয়া আমার জন্য সৌভাগ্যের বিষয়। আমার জানা নেই আমার কোন কাজ আল্লাহর কাছে ভালো লেগেছে। আর্তুক সাহেব বলে, তুমি কুন্দুসের খেয়াল রেখেছো এবং তাকে সাহায্য করেছো, এটা আমাদের কাবিলার জন্য অনেক কিছু। মারিয়া বলে, পুরো জীবনে আমি কখনো এতটা খুশি হইনি, আশা করছি আমাদের এই খুশি সারা জীবন থাকবে। এদিকে রাত্রিবেলায় হাইমা খানমের পুনরায় জ্ঞান ফিরে আসে। তখন সে আর্তুগুলকে জিজ্ঞাসা করে, তোমার চোখে পানি কেন? আর্তুগুল বলে, আপনি আমাদের জন্য যেই কষ্ট সহ্য করেছেন তার তুলনায় এই চোখের পানি কিছুই না। শুধুমাত্র আমার বলাতে আপনি নিজের সন্তানদের ছেড়ে আমাদের সাথে চলে এসেছেন। হাইমা খানম বলে, নিঃসন্দেহে আমার সিদ্ধান্ত সঠিক ছিল, কেননা আজ আমি স্বপ্নে ওসমানকে দেখেছি। তখন আর্তুগুলেরও ওসমানের কথা মনে পড়ে যায়, যাকে সেও স্বপ্নে দেখেছিল। এরপর হাইমা খানম বলে, ওসমানকে দেখার পর আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি। তোমার এখন সর্দারে আলার দায়িত্ব পালন করা উচিত, তুমি আমাকে নিয়ে চিন্তিত হও না। আর্তুগুল বলে, আমি নিজের ভাইদের এখানে আসার জন্য সংবাদ পাঠিয়ে দিয়েছি। তাদের এটা বলেছি যে তারা এখানে আমাদের সাথে মিলেমিশে বসবাস করতে পারবে। এটা শুনে হাইমা খানম আনন্দিত হয়ে আর্তুগুলের জন্য দোয়া করে। এদিকে হানলি বাজারের কাছে জঙ্গলে জমিদার এরেস তার সাথীদের বলছে, আর্তুগুলের বাজারে আসা মাত্রই তোমরা সকল ব্যবসায়ীদের সাথে মিশে যাবে। সেখানে বীরের মধ্যে কেউ তোমাদের চিনতে পারবে না। আর তোমরা আর্তুগুলের জন্য যেই উপহার নিয়ে যাবে আমি তার মধ্যে লুকিয়ে থাকব। আমাদের যেই সিপাহীরা গতরাতে সারায়ে প্রবেশ করেছে তারা হাতিয়ার পরামর্শের কক্ষে লুকিয়ে রাখবে। যখনই আর্তুগুল ভিতরে প্রবেশ করবে আমরা দরজায় বিদ্যমান সকল রক্ষীদের মেরে ফেলব, আর বাহিরের সিপাহীদেরও ভিতরে আসা ঠেকাতে হবে। ভিতরে আর্তুগুলের সাথে অল্প কিছু সিপাহী থাকবে, সে আমাদের হাত থেকে কোনোভাবেই বাঁচতে পারবে না। তখন এক সিপাহী জিজ্ঞাসা করে, তারপর কি হবে, আমরা সেখান থেকে কিভাবে বের হব? অ্যারেস বলে, আর্তুগুলকে মারার পর আমরা হানলি বাজারে আগুন লাগিয়ে দিব। তিতান যখন দূর থেকে ধোঁয়া উঠতে দেখবে তখন সে বুঝতে পারবে যে আর্তুগুল মারা গেছে। তখন বাকি সিপাহীদের সাথে সেও বাজারে পৌঁছে যাবে। এরপর জমিদার অ্যারেস আর্তুগুলের জন্য নিয়ে যাওয়া উপহারের জুরির মধ্যে ঢুকে পড়ে। অন্যদিকে দেখা যায় আর্তুগুল তার সাথীদের নিয়ে হানলি বাজারের উদ্দেশ্যে ছুটে যাচ্ছে। এদিকে তিতান তার সাথের সিপাহীদের বলছে, তোমাদের সবাইকে চোখ খোলা রাখতে হবে। এই উদ্দেশ্য সফলের জন্য আমরা কোনো ধরনের ঝুঁকি রাখতে চাই না। আর্তুগুলকে মারার পর অ্যারেস হানলি বাজার জ্বালিয়ে দিবে, আর ধোঁয়া দেখা মাত্রই আমরাও হামলা শুরু করব। অতপর ব্লেজিকের কমান্ডার তিতানকে জিজ্ঞাসা করে, তোমার কি মনে হয় অ্যারেস এবার সফল হতে পারবে? তিতান বলে, এইবার খোদা নিজে অ্যারেসকে সাহায্য করবে, তাকে জয়ী হওয়া থেকে কেউ ঠেকাতে পারবে না। অ্যাঙ্গেলিওস বলে, আর্তুগুলকে মারা এতটা সহজ বিষয় নয়। তিতান বলে, জমিদার অ্যারেস অনেক বাহাদুর কমান্ডার, সে আর্তুগুলকে না মেরে শান্ত হবে না। এদিকে হানলি বাজারে সকল ব্যবসায়ী ও সর্দারগণ সারায়ে প্রবেশ করছে। সেখানে জমিদার অ্যারেসের সিপাহীদেরও প্রবেশ করতে দেখা যায়। এদিকে কেল্লায় হালিমা ও সকল মহিলারা হাইমা খানমের সেবা করছে। সেখানে হাইমা খানম বলে, যদি আল্লাহ চান আমি নিজের সন্তানদের সাথে পুনরায় সাক্ষাৎ করব। হালিমা বলে, সুঙ্গুর তাকিন, গুন্দুক্তু ও দুন্দার বাই শীঘ্রই এখানে চলে আসবেন।
এখন আমাদের কাবিলা পুনরায় একত্রিত হয়ে যাবে। এদিকে কুনিয়ার মহলে সুলতান আলাউদ্দিন শহরের আলেম ওলামা ও শিল্পীদের সঙ্গে খাবার গ্রহণ করছেন। সেখানে একজন হজরত উঠে সবাইকে কোরআনে বর্ণিত হজরত ইউসুফ আলাইসাল্লাম ও ইয়াকুব আলাইসাল্লামের ঘটনা বর্ণনা করে শোনায়। এই সত্য ঘটনা শুনে সুলতান খুশি হয়ে সেই হজরতকে কিছু স্বর্ণমুদ্রা দান করে। এদিকে হানলি বাজারের সারাইয়ে জমিদার অ্যারেসের সিপাহীদের দেখা যায় লুকানো হাতিয়ার নিয়ে প্রস্তুত রয়েছে। এরপর আর্তুগল সর্দার সেখানে এসে উপস্থিত হয়। তখন সকল ব্যবসায়ী ও সর্দারগণ একে একে আর্তুগল সর্দারকে অভিনন্দন জানায়। এদিকে মহলে সুলতান তার রক্ষী আজিজকে জিজ্ঞাসা করে আমির নিজামুদ্দিন কেন আসেননি। তখন আজিজ বলে অসুস্থতার কারণে তিনি উপস্থিত হতে পারেননি, কিন্তু উপহার হিসেবে তিনি আপনার জন্য একটি বাক্স পাঠিয়েছেন। তখন সুলতান আনন্দিত হয়ে বলে নিজামুদ্দিন আমার পছন্দের একজন আমির, আশা করছি সে আমার জন্য অনেক মূল্যবান কিছু উপহার হিসেবে পাঠিয়েছে। শীঘ্রই সেই বাক্সকে এখানে নিয়ে আসো, আমি সেই উপহার দেখতে চাই। এদিকে সারাইয়ে আর্তুগল সবাইকে উদ্দেশ্য করে বলে কেল্লা বিজয়ের পর ব্যবসায়ে এখন নতুন আইন জারি করা হবে। এই আইনের মাধ্যমে ব্যবসা করা সকলের জন্য সহজ হবে। বাজারে অনেক কম খাজনা আদায় করা হবে, এর মাধ্যমে বাজার অনেক উন্নতি করবে। এই বাজারে আসা সকল ব্যবসায়ী অনেক লাভবান হবে। আর যখন বাজার ছেড়ে যাবে তখন এই বাজারের সুনাম সব জায়গায় ছড়িয়ে দিবে। এভাবে পৃথিবীর সকল জায়গার ব্যবসায়ীরা এখানে এসে ব্যবসা করতে চাইবে। এরপর অ্যারেসের এক সিপাহী আর্তুগলকে বলে আমরা আপনার সামনে উপহার হিসেবে এই ইরানি কালীন পেশ করতে চাই। তখন আর্তুগল অনুমতি দিলে তারা সেই কালীন তার সামনে নিয়ে আসে। এদিকে মহলের সিপাহীরা আমির নিজামুদ্দিনের উপহারের বাক্স সুলতানের সামনে নিয়ে আসে। তখন সুলতান আজিজকে আদেশ দেয় বাক্স খোলার জন্য। এদিকে হানলি বাজারে আর্তুগলের জন্য আনা উপহারের কালীনের মধ্যে থেকে আতসিসের লাশ বেরিয়ে আসে। তখন আর্তুগল বুঝতে পারে এটা জমিদার অ্যারেসের কাজ। এমন সময় জমিদার অ্যারেস জরির মধ্যে থেকে হাতিয়ার নিয়ে বেরিয়ে আসে। অ্যারেস বলে আজ এখানেই তোমার কবর হবে আর্তুগল। আর্তুগল বলে তোমার কপালে তো কবরও থাকবে না অ্যারেস। এরপর সেখানে দুই পক্ষের মধ্যে লড়াই শুরু হয়। এদিকে মহলে বাক্সের মধ্য থেকে কামান বেরিয়ে আসার সময় সাদাতিন সুলতানকে টেনে একদিকে সরিয়ে ফেলে। তখন বিষ লাগানো তীর পিছনে এক সিপাহীর গায়ে গিয়ে লাগে। এরপর সুলতান রাগান্বিত হয়ে জিজ্ঞাসা করে কি হচ্ছে এসব, বাক্সর মধ্যে তীর কিভাবে আসলো। এরপর সেখানে তীর দ্বারা আহত সিপাহী বিষক্রিয়ায় মারা যায়। তখন সবাই বলে ওঠে এই তীরে বিষ লাগানো ছিল, নিশ্চয়ই এটা আপনাকে মারার জন্য পাঠানো হয়েছে সুলতান। এরপর সুলতান আজিজকে জিজ্ঞাসা করে এটা কি সেই বাক্স যেটা আমির নিজামুদ্দিন পাঠিয়েছিল। আজিজ বলে এটাই সেই বাক্স, স্বয়ং আমি নিজে এটাকে এখানে নিয়ে এসেছি। তখন সেখানে উপস্থিত একজন বলে এটা আমির নিজামুদ্দিনের কাজ হতে পারে না। সুলতান বলে নিজামুদ্দিন আমার সবচেয়ে বিশ্বস্ত আমির, সে এমনটা কখনো করতে পারে না, নিশ্চয়ই এটা অন্য কারো কাজ হবে। এদিকে সারায় দুই পক্ষের মধ্যে লড়াই চলছে। বাহির থেকে বামসি ও অন্যান্য সিপাহীরা লড়াইয়ের শব্দ শুনে ভিতরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু অ্যারেসের সিপাহীরা ভেতর থেকে দরজা বন্ধ করে রাখে। ভেতরে অ্যারেসের এক সিপাহী আর্তুগলকে উদ্দেশ্য করে তীর মারলে আব্দুর রহমান সামনে এসে দাঁড়ায়। এখানেই এই পর্বের সমাপ্তি ঘটে।